শুভ সকাল বন্ধুরা। আজ হলো 22 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দোষীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। 24 আগস্টের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল আদালত। খাসি স্টুডেন্টস ইউনিয়নের কালো পতাকা বাইক মিছিলকে কেন্দ্র করে শিলংয়ে ব্যাপক হিংসা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কড়া অবস্থান নিল মেঘালয় হাইকোর্ট। 19 আগস্টের ঘটনার পরদিনই স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি গ্রহণ করে জনস্বার্থ মামলা নথিভুক্ত করেছে আদালত। বিচারপতি এইচ.এস. তাংখিউ এবং বিচারপতি ডব্লিউ.দিয়েং দুহের ডিভিশন বেঞ্চ ঘটনাকে গুরুতর বলে উল্লেখ করে হিংসায় জড়িতদের ধরতে অবিলম্বে আরও নিবিড় ও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে 24 আগস্টের মধ্যে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্যকে। ওই দিনই মামলাটির পরবর্তী শুনানি হবে। আদালতের নজরে এসেছে 19 আগস্টের মিছিল ঘিরে সরকারি গাড়ি, অন্য রাজ্যের নম্বরের গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অশান্তির মধ্যে সাধারণ নাগরিকদের নিরাপত্তাও বিপন্ন হয়, এমনকি স্কুল পড়ুয়া শিশুদেরও ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে। হাইকোর্ট বিশেষভাবে জাতীয় বীরদের মূর্তি অবমাননার বিষয়টিও নথিভুক্ত করেছে। অর্থাৎ শুধু সম্পত্তির ক্ষয়ক্ষতি নয়, নাগরিক নিরাপত্তা এবং জাতীয় ঐতিহ্যের প্রতীককে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকেও গুরুতরভাবে দেখছে আদালত। মেঘালয় সরকারের হয়ে অ্যাডভোকেট জেনারেল এ কুমার আদালতকে জানান, ঘটনার পর প্রশাসনের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজনের পদাধিকারীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছে, এতেই দায়িত্ব শেষ হচ্ছে না। হিংসার ঘটনায় যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আরও জোরালো এবং তাৎক্ষণিক পদক্ষেপ করতে হবে। আদালতের নির্দেশের মূল বক্তব্য হল, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে কর্তৃপক্ষকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। অর্থাৎ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হলেও তদন্তকে সেখানেই থামিয়ে রাখা যাবে না। হিংসার পিছনে যারা ছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর জোর দিয়েছে ডিভিশন বেঞ্চ। 19 আগস্টের ঘটনাকে আদালত যে গুরুত্বের সঙ্গে দেখছে তার আরও একটি কারণ হলো অশান্তির ব্যাপ্তি। মিছিলের পথে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, সরকারি ও পুলিশি গাড়ির পাশাপাশি গণপরিবহনের যানও আক্রান্ত হয়। সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়া শিশুদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় উদ্বেগ। একই সঙ্গে জাতীয় বীরদের মূর্তি অবমাননার অভিযোগও উঠে আসে। ফলে শিলংয়ে হিংসা এখন শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, নাগরিক নিরাপত্তা এবং জনসম্পত্তি রক্ষার বিষয় হিসাবেও বিচার বিভাগীয় নজরে এসেছে। হাইকোর্টের আদেশে জাতীয় বীরদের মূর্তি অবমাননার বিষয়টি আলাদাভাবে উল্লেখ থাকায় এই ঘটনা এখন আদালতের নজরদারির আওতায় রয়েছে। উল্লেখযোগ্যভাবে এই মামলায় কোনো ব্যক্তিগত আবেদনকারী আদালতের দ্বারস্থ হননি। 19 আগস্টের ঘটনার গুরুত্ব বিবেচনা করে মেঘালয় হাইকোর্ট নিজেই বিষয়টি গ্রহণ করেছে। অর্থাৎ প্রশাসনের পদক্ষেপের পাশাপাশি এখন বিচার বিভাগীয় সরাসরি নজর রাখছে শিলংয়ের হিংসার তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থার উপর। আগামী 24 আগস্ট তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই দিন রাজ্য সরকারকে জানাতে হবে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কতদূর এগিয়েছে তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী নির্দেশ দিতে পারে হাইকোর্ট। শিলংয়ের রাস্তায় 5 দফা দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন যেভাবে হিংসা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে গড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে মেঘালয় হাইকোর্টের এই হস্তক্ষেপ প্রশাসনের উপর জবাবদিহির চাপ আরও বাড়িয়ে দিল। আদালতের অবস্থান স্পষ্ট, কয়েকজনকে গ্রেফতার করে তদন্ত শেষ করা যাবে না। হিংসায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং সেই পদক্ষেপের পূর্ণ হিসাব আদালতের সামনে পেশ করতে হবে। পরবর্তী খবরটি হলো, সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেট প্রাক্তন জিপি সভাপতির স্বামী ও দেবর গ্রেফতার। শিলচর থানার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ প্রাক্তন জিপি সভাপতির স্বামী ও দেবরকে আটক করল পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকার একটি বাড়াঘরে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে ওই গড় থেকে 7টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলিতে মোট 70,000টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট ছিল।
উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির মোট ওজন প্রায় 7.6 কেজি বলে পুলিশ জানিয়েছে। অভিযানে গ্রেফতার করা হয় 47 বছর বয়সী অদুনা সৈয়দপুর জিপির প্রাক্তন সভাপতি আজমল উদ্দিন লস্কর এবং 28 বছর বয়সী আজিম উদ্দিন লস্করকে। শিলচর থানার অধীন সৈয়দপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত চালানো হচ্ছে। পরবর্তী খবরটি হলো, শুক্রবার রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে আসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী আসামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের তৈরি করা রোডম্যাপের সর্বশেষ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন। পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিন নির্মলা সীতারমনের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা, ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও পৃথক বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে আসামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পরবর্তী খবরটি হল, শিলচরের বিকল্প রেল স্টেশন হিসেবে দুধপাতিল অর্থাৎ নেতাজি নগরে নতুন স্টেশন নির্মাণের কোনো প্রস্তাব নেই। তবে এর পার্শ্ববর্তী লাঠিগ্রামে একটি রেল স্টেশন স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন দিক থেকে লাঠিগ্রামে স্টেশনটি স্থাপন করা হলে তা বেশি সুবিধাজনক হবে বলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফ্যাসিলিটিস ফেডারেশনের সর্বভারতীয় সভাপতিকে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম। অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফ্যাসিলিটিস ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি তথা ZRUCর সদস্য ডক্টর পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাস উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের কাছে 8 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। ডক্টর দাসকে জিএম আরও জানান, লঙ্কা ময়নারবন বিকল্প সড়ক নির্মাণের জন্য ডিপিআর অর্থাৎ বিস্তারিত প্রকল্প প্রতিবেদন রেল বোর্ডে পাঠানো হয়েছে। ময়নারবন্দে স্টপেজ সহ জনশতাব্দী এক্সপ্রেস চালুর প্রস্তাবও রেল বোর্ডে পাঠানো হয়েছে। শিলচর ও ধর্মনগরের মধ্যে দৈনিক রেল পরিষেবা চালুর দাবির প্রসঙ্গে জিএম জানান, ওই রুটে বর্তমানে পর্যাপ্ত সংখ্যক ট্রেন চলাচল করছে, ফলে এই মুহূর্তে নতুন কোনো ট্রেন চালু করা সম্ভব নয়। এদিকে 427 কিলোমিটার দীর্ঘ গুয়াহাটি শিলচর রুটে একটি ট্রেন 24 ঘন্টার মধ্যে গুয়াহাটিতে ফিরে আসতে পারে না। পাশাপাশি শিলচরে টার্মিনালের পরিকাঠামোগত অসুবিধাও রয়েছে, তাই এই রুটে বর্তমানে জনশতাব্দীর মতো নতুন কোনো ট্রেন চালু করা সম্ভব নয় বলে জানানো হয়। এছাড়া পাহাড় লাইনে পথের সমস্যার কারণে নাহরলাগুন ও শিলচরের মধ্যে চলাচল করে সাপ্তাহিক ট্রেনটি বন্ধ করা হয়েছে বলেও জিএম জানান। মাজুলিকে সংযুক্ত করে গোগামুখ ও নিমাতিঘাটের মধ্যে রেল লাইন নির্মাণের প্রসঙ্গে শ্রীবাস্তব জানান, এই প্রকল্পের ডিপিআরও রেল বোর্ডে পাঠানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, গত কয়েকদিন থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে চিনির দাম। দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে শিলচরে মহার্ঘ চিনি, যা নিয়ে ইতিমধ্যেই মধ্যবিত্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা। তবে কি চিনির দাম আরও বাড়বে? কেনই বা হঠাৎ বাড়ছে চিনির দাম? এর সঙ্গে ইথানলের কি কোনো সম্পর্ক আছে? এই সমস্ত প্রশ্নের কৌতূহল নিরসন করতে কাছাড় জেলা প্রশাসন জনগণের উদ্দেশ্যে কোনো ব্যাখ্যা দেয়নি। এমনকি মূল্যবৃদ্ধির জন্য বিস্তারিত কোনো তথ্য সরকারিভাবে প্রকাশ করেনি উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন বিভাগ। কিন্তু মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত আমজনতার। শিলচরের পাইকারি এবং খুচরা বাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে চিনির। কেন দাম বাড়ছে চিনির? প্রশাসনিক তরফে এর কোনো ব্যাখ্যা না থাকলেও মহার্ঘ দিয়ে চিনি কিনছেন গ্রাহকরা। চিনির মূল্যবৃদ্ধি নিয়ে নানামনির নানা মত উঠে আসছে। একাংশের মতে চিনির দাম আরও বাড়তে চলেছে। চিনির চাহিদা ক্রমাগত বাড়ছে এবং উৎসবের মরশুমে এর ব্যবহারও বৃদ্ধি পায়। তাই যদি আখের সরবরাহ কম থাকে এবং চিনির উৎপাদন চাহিদার তুলনায় কম হয়, তবে দাম বাড়াটা স্বাভাবিক। উৎসবের চাহিদার কারণে আগামী দিনগুলিতে চিনির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেছেন, শুধু চিনি নয়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিও হচ্ছে শিলচর তথা বরাক উপত্যকায়। রেলপথে ট্রেন অনিয়মিত হয়ে পড়ায় পর্যাপ্ত সামগ্রী আসছে না, মূল্যবৃদ্ধির এটাও একটা কারণ। এদিকে 20 আগস্ট চিনিসহ অন্যান্য সামগ্রীর বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে চিনির পাইকারি মূল্য 61 থেকে 62 টাকা প্রতি কেজি, আর খুচরা বিক্রয় মূল্য কেজি প্রতি 67 থেকে 68 টাকা। কিন্তু মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেই মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিক দামে বিক্রি হচ্ছে চিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেছেন, চিনি পাইকারি কিনতে হচ্ছে ন্যূনতম 70 টাকা করে, দূরবর্তী স্থানে নিয়ে মুদি দোকানে সেগুলো বিক্রি করতে হচ্ছে 80 টাকা করে। শিলচরে হঠাৎ করে চিনির এই মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। 2026-এর শুরুতে বরাক উপত্যকা সহ আসামে প্রতি কেজি চিনির দাম ছিল প্রায় 48 টাকা। আগস্ট মাসের শুরুতে তা বেড়ে হয়েছে 55 টাকা, আর 20 আগস্টের পর থেকে লাফিয়ে বাড়তে শুরু করেছে চিনি। তবে সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের জন্য পর্যাপ্ত চিনি সরবরাহ এবং স্থিতিশীল দাম নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হবে বলে জানা গেছে। এদিকে সম্প্রতি চিনির দাম বৃদ্ধির জন্য ইথানল উৎপাদনে আখের ব্যবহারকে দায়ী করছে বিভিন্ন মহল। একাংশের কথায় আখ থেকে চিনির বদলে ইথানল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার। তবে অন্য এক সূত্র বলেছে এই তথ্যটি ঠিক নয়। ইথানল উৎপাদনে আখের ব্যবহারের পরিমাণ কমানো হচ্ছে। দেশে উৎপাদিত ইথানলের প্রায় 3/4 এখন শস্য, বিশেষ করে ভুট্টা থেকে তৈরি হয়। বর্তমানে দেশে চিনির মূল্য বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রত্যাশার তুলনায় কম দেশীয় উৎপাদন, উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়ার কারণে আখের ক্ষতি, বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া এবং শিল্পের কিছু অংশের মজুতদারি ও কালোবাজারি বা অতিরিক্ত মুনাফার চেষ্টা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।